গ্রামের শেষ মাথায় একটা পুরনো শ্মশান। দিনে জায়গাটা খুবই শান্ত, কিন্তু সূর্য ডুবে গেলেই সেখানে একটা অদ্ভুত ভারী অনুভূতি নেমে আসে। ভয়ে গ্রামের কেউ সেখানে রাতে যায় না। শুধু একটা নামই সবাই ফিসফিস করে বলে, শিবনাথ তান্ত্রিক। সে কে, কোথা থেকে এসেছে কেউ জানে না। শুধু জানা যায় সে শ্মশানে থাকে আর মৃতদের সাথে নাকি কথা বলে। কলেজ পড়ুয়া ছাত্র রাশেদ আর তার বন্ধু রবি এসব গল্পকে কখনো গুরুত্ব দেয়নি। তাদের কাছে এটা ছিল কেবল গ্রামের মানুষের কুসংস্কার মাত্র। একদিন রবি বলল, যদি সত্যিই কেউ থাকে তাহলে চল না, দেখে আসি। রাশেদ প্রথমে রাজি হয় না, কিন্তু কৌতূহল আর অদ্ভুত এক টান তাকে রাজি করালো। শ্মশানে যাওয়ার জন্য অমাবস্যার রাত বেছে নেওয়া হলো। দুজনে মিলে সিদ্ধান্ত নিল অমাবস্যার রাতে 12টার পর তারা শ্মশানে যাবে। 3 দিন পর ঠিক অমাবস্যার রাতে তারা দুজনে সেই শ্মশানে গিয়ে হাজির হলো। শ্মশানে ঢোকার পর থেকেই রাশেদ আর রবির মনে হচ্ছিল জায়গাটা ঠিক যেন স্বাভাবিক না। চারপাশে ঘন কুয়াশা, বাতাসে পোড়া কাঠের গন্ধ। একটা বট গাছ দাঁড়িয়ে আছে বিশাল ছায়ার মতো, যেন পুরো জায়গাটাকে সেই পাহারা দিচ্ছে। বট গাছটার নিচ দিয়ে হেঁটে যেতে যেতে রবি বারবার পেছনে তাকাচ্ছিল, যেন কেউ তাদের অনুসরণ করছে। ঠিক তখনই ওরা দূরে একটা আগুন দেখতে পেল। প্রথমে খুব ছোট, কিন্তু যতই তারা এগোতে লাগলো আগুনটা যেন নিজের জায়গায় স্থির না থেকে একটু একটু করে তাদের দিকে সরে আসতে লাগলো। রাশেদ প্রথমে ভেবেছিল এটা হয়তো চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ পর দুজনেই বুঝতে পারল এটা সাধারণ কোনো আগুন নয়। এই আগুন যেন কোনো ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত করছে। তবুও ওরা সেই আগুন উদ্দেশ্য করে হাঁটা শুরু করলো। দুজন যখন সেই আগুনের কাছে পৌঁছালো তখন দেখতে পেল একজন মানুষ সেই আগুনের পাশে বসে আছে। গায়ে কালো কাপড়, চুল এলোমেলো, শরীর সম্পূর্ণ স্থির, চোখ দুটো যেন বন্ধ। আশ্চর্যের বিষয় হলো তার চারপাশের বাতাসটাও যেন কোনো মন্ত্র বলে থেমে গেছে। আগুনটা তার খুব কাছে, কিন্তু তাকে স্পর্শ করছে না। রবি ফিসফিস করে বলল, চল চল, ফিরে যায়। লোকটা তখন চোখ না খুলেই বলল, ফিরে গেলে তোরা যা দেখতে এসেছিস তার কখনোই দেখতে পাবি না। কথাটা শুনেই রাশেদ থেমে গেল। তার বুকের ভেতরে একই সাথে ভয় এবং অদ্ভুত এক কৌতূহল কাজ করতে লাগলো। ধীরে ধীরে লোকটা চোখ খুলল। সেই চোখ দেখে রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। চোখের মণি অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। বাতাসের তীব্রতা হঠাৎ বাড়তে লাগলো। আগুনটা একবার জ্বলে উঠে হঠাৎ বড় হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ফু দিচ্ছে। আগুনের শিখার মধ্যেও যেন কিছু একটা নড়ছে। হঠাৎ ওরা খেয়াল করলো সেই আগুনের মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ বেরিয়ে এলো। বৃদ্ধের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে খুব কষ্টে আছে। সে কাঁদছিল না, কিন্তু তার মুখের প্রতিটি রেখায় যেন কান্না জমে আছে। আমাকে 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 মুক্তি দাও। রাশেদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার গলা ততক্ষণে শুকিয়ে গেছে। তান্ত্রিক এবার শান্ত গলায় বলল, এই আত্মা বহু বছর ধরে এখানে আটকে আছে। এর নাম হরিদাস। কিন্তু কেন সে এখানে তার এই অতৃপ্ত আত্মা নিয়ে আটকে আছে? কারণ এর মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়।
হঠাৎ রবি বলল, এগুলো সব নাটক। আমরা আমরা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু সে এক পাও নড়তে পারল না। মনে হচ্ছিল মাটির সাথে তার পা যেন আটকে গেছে। তান্ত্রিক এবার উঠে দাঁড়িয়ে রাশেদের দিকে তাকিয়ে বলল, এই আত্মা বহু বছর ধরে এখানে আটকে আছে। তুই যদি ওকে মুক্তি দিতে চাস তাহলে তোকেও কিছু হারাতে হবে। রাশেদ জিজ্ঞেস করল, কি কি হারাতে হবে? তান্ত্রিক একটু থেমে বলল, তোর জীবনের একটা বছর। এই কথা শোনার পর চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। রবি চিৎকার করে বলল, এর কোনো প্রশ্নই আসে না, আমরা চলে যাচ্ছি। কিন্তু রাশেদ তখন আর আগের মতো নেই। তার চোখ হরিদাসের দিকে আটকে গেছে। সেই কষ্ট, সেই কান্না, কোনো এক মায়াবল যেন তাকে টেনে নিচ্ছে। অবশেষে সে বলল, আমি আমি রাজি, আমি রাজি। ঠিক সেই মুহূর্তে আগুনটা এক বিশাল শব্দ করে জ্বলে উঠল। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে রাশেদ জেগে উঠল শ্মশানের বাইরে। তার শরীর দুর্বল, মাথা ভারী। রবি তাকে বলল সে নাকি রাতভর অচেতন ছিল। কিন্তু রাশেদের মনে হচ্ছে সে শুধু অচেতন ছিল না, সে যেন কিছু হারিয়ে ফেলেছে। বাড়ি ফিরে সে আয়নায় নিজেকে দেখে থমকে গেল। নিজেকে যেন চিনতে পারছে না। মুখে অদ্ভুত ক্লান্তি। সময় যেন হঠাৎ তার শরীর থেকে সবকিছু নিয়ে গেছে। এরপর রাশেদের দিনগুলো আরো অস্বাভাবিক হয়ে উঠল। প্রথমে ছোট ছোট কিছু ঘটনা ঘটতে লাগলো। রাতে ফিসফিস শব্দ, ঘরের কোণে কারো দাঁড়িয়ে থাকা, এইসব ঘটনা ঘটতে লাগলো। একদিন রাতে সে স্পষ্ট শুনল, আরো এক বছর। এই শব্দটা তার মাথার ভেতর ঘুরতে লাগলো। এর মধ্যে গ্রামে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা শুরু হলো। একজন বৃদ্ধ হঠাৎ অস্বাভাবিকভাবে মারা গেল। ডাক্তার বলল হার্ট অ্যাটাক। কিন্তু রাশেদ জানতো এটা কিছুতেই স্বাভাবিক মৃত্যু না। কারণ সেই রাতেই হরিদাস তাকে এই বৃদ্ধের কথা বলেছিল। সেই বৃদ্ধকে খুন করতে চায় এবং সেই খুনটা যে আজই হবে রাশেদ সেটাও জানত। রাশেদের ভয় ধীরে ধীরে বাস্তব হয়ে উঠেছিল। সে আবার শ্মশানে গেল। এবারও তান্ত্রিক আগের মতোই বসেছিল, যেন সে জানতো রাশেদ আসবে। রাশেদ চিৎকার করে বলল, এই এগুলো বন্ধ করো। তান্ত্রিক শান্তভাবে বলল, এটা থামানোর জিনিস না রে। তুই শুধু একটা দরজা খুলেছিস। সেই দরজা দিয়ে যা বের হয়ে এসেছে এবার সেটা নিজে থেকেই চলবে। রাশেদ তখন কিছু স্মৃতি মনে করতে শুরু করল। সেই প্রথম রাত তারা শুধু এই শ্মশান দেখতে আসেনি, তারা এসেছিল কিছু পাওয়ার লোভে। শক্তি, টাকা আর কিছু নিষিদ্ধ জ্ঞান। আর সেই লোভের কারণেই তারা শ্মশানের ভেতরে এত সহজে ঢুকতে পেরেছিল। তান্ত্রিক এবার বলল, এটা শুধু একটা আত্মার গল্প না, এটা একটা চক্র। লোভ থেকে শুরু, মৃত্যু দিয়ে জ্বালিত, শেষমেশ আবার লোভেই শুরু। হরিদাস শুধু সেই চক্রের একটা অংশ মাত্র। আসল ব্যাপার অনেক গভীরে। রাশেদের মাথা ঘুরতে লাগলো। সে বুঝতে পারছিল না সে এখন কার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আত্মার বিরুদ্ধে নাকি নিজের অতীতের বিরুদ্ধে। এরপর হরিদাস তাকে নিয়ে যেতে শুরু করলো বিভিন্ন জায়গায়। প্রতিবারই কেউ মারা যাচ্ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল কেউ জানতো না এটা কেন ঘটছে।
শুধু রাশেদ জানতো এবং এবং সে সেসবের কিছুই থামাতে পারছে না। নিজেকে আটকানোর ক্ষমতাও যেন রাশেদ হারিয়ে ফেলেছে। একদিন রাতে তান্ত্রিক তাকে নিয়ে গেল শ্মশানের আরো গভীরে। সেখানে একটা পুরনো কুয়ো ছিল, যেটা এর আগে রাশেদ কখনো দেখেনি। কুয়োটা দেখে মনে হচ্ছিল সেটা খুব বেশি গভীর না, কিন্তু তার ভেতরটা অদ্ভুতভাবে অন্ধকার, যেন আলো সেখানে ঢুকতে পারছে না। তান্ত্রিক বলল, এখান থেকেই সব শুরু হয়েছিল। রাশেদ নিচে তাকালো, আর তখনই সে দেখতে পেল কুয়োর অন্ধকারে তার নিজের মুখ। শুধু তার নিজের মুখ নয়, রবি, তান্ত্রিক, হরিদাস সবাই সেখানে আছে, যেন একসাথে কোনো অদৃশ্য গিটে বাঁধা। তান্ত্রিক এবার ধীরে বলল, তুই যদি এই চক্র ভাঙতে চাস, তাহলে কোনো একজনকে বলি হতে হবে। সবকিছু পরিষ্কার হয়ে গেল রাশেদের কাছে। এটা ভূতের গল্প না, এটা তার নিজের ভুলের ফল। তার লোভ, তার সিদ্ধান্ত, এসবই শুরু হয়েছে তার কাছ থেকেই। চারপাশে আবার ফিসফিস শুরু হলো। রাশেদ ধীরে ধীরে কুয়োর দিকে এগিয়ে গেল। তার মনে এখন আর কোনো ভয় নেই, এখন শুধু অদ্ভুত এক শান্তি। রাশেদের পর নিচ থেকেই সেই কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল, যেন এটাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য, যেন এটাই তার জীবনের একমাত্র লোভ। সবকিছু এক মুহূর্তে আলোকিত হয়ে গেল। তারপর আবার অন্ধকার, নিস্তব্ধতা। কিন্তু রাতে কেউ যদি খুব মন দিয়ে শোনে, তাহলে শোনা যায় কুয়োর পাশে বসে থাকা এক ছায়ার ফিসফিস। চক্র শেষ হয় না, শুধু ঘুরে ঘুরে আবার ফিরে আসে পরবর্তী শিকারের অপেক্ষা।